কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বড় ভুল, বিএনপি নেতাদের মন্তব্য। জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ দুজনকে দুদকে জিজ্ঞাসাবাদ, বাকি দুজনের সময়ের আবেদন। চট্টগ্রামের যানজট নিরসনে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চালু হচ্ছে নৌপথ। যাত্রী বহনে থাকছে 4টি ক্রুজ শিপ। বৈরী আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা। শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের। এবং হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা পেঁয়াজের দর। খাতুনগঞ্জে সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বিএনপির জন্য একটা বড় ভুল ছিল, এমনটাই মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। ডক্টর কামালের জনসম্পৃক্ততা, ভোটের অভিজ্ঞতা ও আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার চেয়ে অনেক যোগ্য নেতা বিএনপিতে আছেন। তবে এ নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না ডক্টর কামাল হোসেনের দল গণফোরাম। তাদের মতে এই নির্বাচনে ডক্টর কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছরের 13ই অক্টোবর বিএনপি গণফোরাম জেএসডি সহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ডক্টর কামাল হোসেন। জোটের নেতৃত্ব ডক্টর কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে শুরু থেকেই বিএনপির নেতাদের মধ্যে ছিল মতবিরোধ। তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেননি তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর নড়েচড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার মতে ডক্টর কামাল হোসেনকে নেতা বানিয়ে ভুল করেছে বিএনপি। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ভোটের রাজনীতি কখনো করেননি। তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা রূপে কথাবার্তা বলছেন। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। আদর্শগত বিভেদ আছেই, সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না। আমরা শুধু শুধু অন্যদেরকে নেতা বানিয়ে দিয়েছি। আমাদের বিএনপি দলে অনেক সিনিয়র যোগ্য ক্যাপাবল নেতা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন তিনি। বিএনপিকে একা পথ চলাই ভালো বলে আমি মনে করি। বিএনপি যথেষ্ট শক্তিশালী দল, আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই। শুধু শুধু নামগোত্রহীন, জনসমর্থনহীন, জনগণের সমর্থন বর্জিত লোকজনকে পাদপ্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই। বিএনপি নিজেই এখন এগিয়ে চলা উচিত। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি নিয়ে আত্মসমালোচনা করে জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এগোতে হবে। ডক্টর কামাল হোসেন ও জোট নিয়ে এমন মন্তব্যের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন গণফোরামের এই নেতা। আমি ওই বিতর্কে এখন যাব না। আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হইতেই পারে, সেটা নেতিবাচক হইতে পারে, ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত এত বড় ঘটনার পরও, জালিয়াতির পরও মানুষ মনে করে কামাল হোসেন স্যার এই জাতিকে নেতৃত্ব দেবে। আলোচনা সমালোচনা যাই হোক, বৃহত্তর স্বার্থে ঐক্যফ্রন্টের ঐক্য টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী এই নেতা। এই ঐক্যের পরিধি আরো বাড়াতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে,
যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে যে দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইডের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ 2 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সকাল 11:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান। এরপর তাকে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়া পূর্ব নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য টেলিফোনের সময় আবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কাজী জাহাঙ্গীর ও লাইন পরিচালক আব্দুর রশিদ। এছাড়া অপর এক কর্মকর্তা আফজাল হোসেনকে গত সপ্তাহে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের দাবি, এই 4 কর্মকর্তা অবৈধ উপায়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। সময় সংবাদে আরও থাকছে। গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের সদর উপজেলা ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ, আদমজি, ইপিজেড সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে নিষিদ্ধ নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই অবস্থার জন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করছেন পরিবহন শ্রমিক নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা, সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা, সিএনজি চালিত নসিমন, করিমন, ভটভটি সহ নিষিদ্ধ 3 চাকার যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই। মহাসড়কে সিএনজি চলতেছে, অটো চলতেছে, এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল, মহাসড়কে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসছিল, এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে। লাইসেন্স ছাড়া রোডে ওঠে, তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই। আটখার মধ্যে তারা যে কোনো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে, তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায়। আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে। তারা জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা। আমরা প্রতি মাসে 500 টাকা মান্থলি দেওয়া হয়। আমরা রিসিপ্ট দিতেছি 20 টাকা করিয়া,
আরেকজন 10 টাকা করে, এরা বলে মানটি করে। পুলিশে 5 থেকে 10,000 টাকা লাগে, এরা মহাসড়কে গাড়ি ছাড়ে, আবার গাড়ি ধরে, আবার গাড়ি মামলা দেয়, মামলা দেওয়ার পর আবার গাড়ি ছাড়ে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। মামলা দিচ্ছি, সরকারিভাবে তারা ফাইন দিয়ে আসতেছে। ফাইন দিয়ে আসলে আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয়, আবার তারা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে আসলে সে জরিমানা দিয়ে আসে, ওইটার যদি সে চাঁদা মনে করে তাহলে তো হবে না। জেলা বাস মালিক সমিতির নেতা জানান, শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন। অবশ্য পুলিশ সুপার জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে, এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 76 কিলোমিটার অংশে 1 জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত 11 মাসে 36টি সড়ক দুর্ঘটনা হয়। এতে 28 জন নিহত এবং 25 জন আহত হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, চিহ্নিত করার পর কোনো বাধা মানা হবে না। অতীতে কি হয়েছে জানি না, এখন থেকে অপরিকল্পিত কোনো দালান নির্মিত হবে না। যে দালান বেআইনিভাবে নির্মিত হয়েছে সেক্ষেত্রে আইন তার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিভিন্ন স্থানীয় সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছি, যারা তারা এটা সংগ্রহ করেন যে যেটা কোনোভাবে বসবাসযোগ্য না বা এই ইমারত রক্ষাযোগ্য না বা অপরিকল্পিতভাবে হয়েছে, সেগুলোকে আমরা নির্ধারণ করে মফস্বল এবং ঢাকায় সর্বত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজাল বিরোধী অভিযান চলছে। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ। হাফসা, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, যেখানে একটি ফুচকা তৈরি কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আপনারা জানেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু বেশ কিছুদিন ধরে এভাবে ভেজাল বিরোধী অভিযানের তারা অভিযান পরিচালনা করছে এবং আজকে তারা নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করছে এবং ইতিমধ্যে কিন্তু চলছে একটি ফুচকা তৈরি কারখানায়। যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে আসার পর যে অভিযোগগুলি তারা আমাদেরকে বলেছেন যে ফুচকা যেখানে বানানো হচ্ছে, যে তেলটিতে গরম করা হচ্ছে, সেই তেলটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় তেলটি, এবং যে জায়গাগুলোতে বানানো হচ্ছে সেসব জায়গার পরিবেশও কিন্তু অনেক বাজে আমরা দেখতে পেয়েছি। এবং যারা তৈরি করছেন তারা হাতে কোনো ধরনের গ্লাভস ব্যবহার করছেন না। এবং আরও অভিযোগ তারা যেটি বলেছেন যে নিরাপদ খাদ্য আইনের যে আইনগুলি রয়েছে, কোনো আইনই কিন্তু তারা মানছেন না বলে আমাদেরকে এখানে যিনি ম্যাজিস্ট্রেট আছে তিনি জানিয়েছেন এবং বলছেন যে যে পরিবেশটি আছে সেই পরিবেশটি একবারে খাদ্য তৈরির মতো উপযোগী না। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, এবং এখানে যারা রয়েছেন কর্মচারী তারাই আমাদেরকে যেটি বলেছেন যে যে জায়গাটিকে তারা এই খাদ্যদ্রব্যগুলো তৈরি করেন, তারা সপ্তাহে একটিবার মাত্র এই জায়গাটিকে পরিষ্কার করেন, যেখানে প্রত্যেক দিন এই জায়গাটিকে পরিষ্কার করা রয়েছে। এই মুহূর্তে রয়েছেন নিরাপদ খাদ্য ম্যাজিস্ট্রেট। আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনারা এখানে অভিযান পরিচালনা করছেন, এখানে কি কি অসঙ্গতি পেলেন? আমরা আজকে একটি ফুচকা তৈরি প্রতিষ্ঠান আমরা আসি, মোবাইল কোর্টে পরিচালনা করি। তো সেখানে দেখলাম একেবারেই নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে তারা ফুচকা প্রস্তুত করছে। তো যেখানে প্রস্তুত করছে সেখানে যারা কাজ করছেন তারা তাদের পার্সোনাল হাইজিনের বিষয় সচেতন নন এবং স্যানিটেশনের বিষয়গুলো আমরা দেখলাম একেবারে নোংরা পরিবেশ, যা আমার এই ফুচকার মধ্যেও তার ইফেক্টটা আসছে। যে তেল ব্যবহার করছেন তেল একেবারে পোড়া তেল, যে তেল আসলে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর পরিবেশে তারা এই ফুচকা প্রস্তুত করছেন এবং এর ভোক্তা কিন্তু অনেক, যেহেতু এটা ইউনিভার্সিটি এরিয়ার পাশে। তো এখানে ইউনিভার্সিটি যারা আছেন তাও সাধারণ ভোক্তারাও কিন্তু এফেক্টেড হবেন এখান থেকে। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা তার কথার মাধ্যমে জানতে পারলেন যে যে জায়গাটি থেকে এই ফুচকাগুলি বানানো হয় সেই জায়গাটির অবস্থাও খারাপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই জায়গাটিতেই ফুচকাগুলি বানানো হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব দ্রব্য দিয়ে ফুচকাগুলি বানানো হয় সেগুলোও কিন্তু পরিচ্ছন্ন নয় এবং যারা বানিয়ে থাকেন তারাও কিন্তু কোনো ধরনের বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনের যে আইনগুলি রয়েছে সেই আইনগুলি কিন্তু কোনোভাবেই মানছেন না। তো আফসা, এখান থেকে আসলে সর্বশেষ যে আমার কাছে তথ্য ছিল যে রাজধানী নিউ মার্কেটে একটি ফুচকা তৈরি কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং তারা যেটা আমাদেরকে বলেছেন আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা এই অভিযান পরিচালনা করবে। আফসা, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন শাহরিয়ার জামান দ্বীপ। যাচ্ছি পরের খবরে। ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ দেশের উত্তরাঞ্চলের জনজীবন। গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। স্থবিরতা নেমে এসেছে এই অঞ্চলে। প্রচণ্ড শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সেই সঙ্গে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা থাকছে পথঘাট। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
ভোর 7টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে ঠাকুরগাঁওয়ের জনজীবনেও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেন না ঘর থেকে। ঘন কুয়াশা আর শীতে যানবাহন চলাচলও কমে গেছে। দুর্ঘটনা এড়াতে সকালেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। শরীয়তপুরে গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর ও রিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা শিক্ষা কর্মকর্তা বছরের পর বছর কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সারছেন। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। গাইবান্ধা সদরের হরিণসিংহা গ্রামে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন পরিচালিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী মফস্বলের এই প্রতিষ্ঠানটির ভর্তি ফি হওয়ার কথা 500 টাকা। সেখানে নতুন ভর্তির জন্য 7,500 আর পুনঃভর্তির নামে 5,000 টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় আর কি 7,500 টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন 1,000 টাকা সর্বনিম্ন। যে পরিপত্র দেওয়া আছে সেই পরিপত্র এই স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই মানছে না। অন্যদিকে শহরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নীতিমালা অনুযায়ী 2,000 টাকা ভর্তি ফি হলেও তারা আদায় করছে 6,475 টাকা। শুধু তাই নয়, নিয়ম নীতি উপেক্ষা করে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমি ক্লাস 4-এ পড়ি, আমাদের বোর্ড বই 6টা আর বাকি আমাদের আরো কিনতে হয় 6টা বই। শুধু বাংলা আর ইংরেজির জন্য 7টা বই, এছাড়া অন্যান্য সাবজেক্ট তো আছেই। দেখা গেছে কোনো প্রকাশনা সংস্থার সাথে জড়িত, তারা একটা ডোনেশন করে তারা। তবে প্রতিষ্ঠানের কর্তারা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় এনে ফি নির্ধারণ করা হয়েছে। এখানে শিক্ষার মান, অন্যান্য বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো প্রতিষ্ঠান তার নিজ ব্যয় এগুলো করতেছে। জেলা শিক্ষা অফিসার এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকলেও কিন্ডারগার্টেনের নীতিমালা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অজুহাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পরিপত্রের বাইরে তো তাদের নেওয়ার সুযোগ নেই, এবং আমরা বিষয়টা আসলে দেখবো যে আসলে তারা বেশি নিয়েছে কিনা। তারা যদি নিয়ে থাকে বেশি, তারা কোন পারপাসে নিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে। কেজি স্কুলের অবশ্যই দরকার আছে। এই জেলা কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালার জন্য সেশন চার্জ কত হবে, বেতন কত হবে, এই ব্যাপারে। বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠান অনুমোদন নেয়ার সময় সরকারের সকল নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে তেমন তদারকি নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা পেঁয়াজের দর। প্রতি কেজি বিক্রি হচ্ছে 7 থেকে 9 টাকা দরে। স্থলবন্দরের আড়তগুলোতে বিক্রির অপেক্ষায় পড়ে আছে শত শত টন পেঁয়াজ। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 8 থেকে 9 টাকা। বন্দর ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুম হওয়ায় ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠেছে। পাশাপাশি দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আমদানি করা পেঁয়াজের দর। এতে কম দামে পেঁয়াজ বিক্রি করায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে 1,100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। যে পেঁয়াজ আমরা গত বুধবার বৃহস্পতিবার বিক্রি করছি 16 থেকে 17 টাকা, সেই পেঁয়াজ আমরা আজকে বিক্রি করলাম 9 টাকা 8 টাকা। ভারতের পেঁয়াজ সব জায়গাতেই মোটামুটি পেঁয়াজ এখন বেশি আমদানি হচ্ছে। আমদানি হওয়ার কারণে আমাদের দেশের যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটাও আমাদের দেশেও পর্যাপ্ত পরিমাণ। হঠাৎ করে পেঁয়াজের মূল্য কমে যাওয়ার কারণে আমরা আর্থিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রচুর পেঁয়াজ আমাদের কাছে মজুদ আছে।
এদিকে সরবরাহ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। পেঁয়াজ, আদা ও রসুনের দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। আদা এই ভোগ্যপণ্যটি দেশের চাহিদার মাত্র 25% উৎপাদিত হয়, আর 75% আনতে হয় বিদেশ থেকে। সেজন্য এই ভোগ্যপণ্যটির দাম ওঠানামা করে হরহামেশা। নির্বাচনের পর যে ভোগ্যপণ্যটির দাম ছিল প্রতি কেজি 105 থেকে 10 টাকায়, সেটি এখন নেমে এসেছে 90 থেকে 95 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেড়ে যাওয়ায় এই পণ্যের দাম কমে গেছে। মাঝখানে ইম্পোর্ট করে নাই বিধায় আদার রেট বেড়ে গেছিলো, মাল ফুটেছিল না, 115 টাকার মধ্যে বিক্রি করছিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে। আদা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম কমছে, এই কারণ আমদানি বেশি হয়ে গেছে, বর্ডারের দাম কমাই দিছে, এখানে কাস্টমার নাই। একইভাবে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 24 থেকে 25 টাকায়। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 22 লাখ টন। একইভাবে কমেছে রসুনের দাম। প্রতি কেজি রসুন এখন বিক্রি হচ্ছে 60 থেকে 63 টাকায়, এক সপ্তাহ আগে যা ছিল 70 থেকে 75 টাকা। বছরে দেশে রসুনের চাহিদা প্রায় 5 লাখ টন। বোর্ডের পরে সবার খেয়াল বাজার বাড়বে এরকম কিছু ধারণা করে সবাই একসাথে এলসি দিচ্ছে বা ইম্পোর্ট করছে, এখন বাজার পড়ে গেছে, আর মালটা যে রাখবে এমন কোনো পরিস্থিতি নাই। এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল 17 থেকে 18 টাকা, আর আজকে বাজার হলো উপরে 15, নিচে 8-10 টাকা এরকম। আজকের বাজার পেঁয়াজ কোনো বেচা কেনা নাই, আর এইভাবে হলে আমাকে ব্যবসায়ী টিকে থাকা মুশকিল। চট্টগ্রাম বন্দর এবং স্থলবন্দর দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে চট্টগ্রামে খাতুনগঞ্জে প্রবেশ করে এই ভোগ্যপণ্যগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। জেকে বসা শীতের সঙ্গে উৎসব ও পার্টিতে চাই মানানসই ডিজাইনের ব্লেজার, কোটি ও স্যুট। বাড়তি চাহিদাকে পুঁজি করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হরেক রকমের পোশাকের পসরা সাজিয়েছে বিভিন্ন শীত বস্ত্রের স্টল। জমে উঠেছে বেচা কেনাও। বৈচিত্র্যময় এসব পোশাকে মূল্য ছাড় দেওয়ায় লুফে নিচ্ছেন ক্রেতারাও। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বছরের শুরু, তার উপর শীত, তাই উৎসব ও অনুষ্ঠানও স্বাভাবিকের চেয়ে বেশি। শীত আর উৎসব মাথায় রেখে পোশাকেও চাই আধুনিকতা। ক্রেতাদের বাড়তি চাহিদাকে ঘিরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তাই হাল ফ্যাশনের ব্লেজার, কোট ও কোটি এনেছে বিভিন্ন শীত পোশাকের স্টল। মেলায় আসা শীত পোশাকের মধ্যে ছেলেদের আকর্ষণ গুটি রেশম, উলেন, ইন্ডিয়ান হাইসুপি ও চেক কাপড়ের তৈরি ব্লু, ব্ল্যাক ও গোল্ডেন ব্লেজার। অ্যাপ্লিকের উপর ডিজাইন আসছে, তারপর ডিনার কলার উপর ডিজাইন আসছে, চেকের উপর ডিজাইন আসছে। কোট ব্লেজার, বিভিন্ন পার্টিতে যাওয়া, এগুলো তো প্রয়োজন, এই জন্য নিলাম। ব্লেজার নিয়ে হয়েছে বাবার জন্য আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। কাপড়টা ভালোই লাগছে, মানে গরম আর ঠান্ডার মধ্যে পরা, দুইটার মধ্যে পরার মতো উপযোগী। ভালোই, মানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির আছে। মেলায় ক্যাজুয়াল কোটের সঙ্গে ভালো বিক্রি হচ্ছে মোদি কোট ও কোটি। শিশুদের প্যান্ট সহ ব্লেজার সেটেরও কদর দেখা গেছে। ইন্ডিয়ান কোটিগুলো একটু ভালো চলছে, আর এই ক্যাজুয়ালটা ভালো চলছে। বাচ্চার জন্য একটা ব্লেজার কিনলাম 1400 টাকা দিয়ে। বিক্রি বাড়াতে মেলায় অনেক স্টল দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সাশ্রয়ী দাম পেয়ে খুশি ক্রেতারাও। প্রায় 50% ডিসকাউন্ট চলতেছে এখানে মেলা উপলক্ষে। বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কিনলাম যেটা ব্লেজার, অনেক সুন্দর আর কি, অল্প প্রাইসে। শীতের ফ্যাশনে ব্যতিক্রমী ডিজাইনের শাল ও কোট কিনতে নারীরা ভিড় করছেন কাশ্মীরি পোশাকের স্টলে। এটা স্পেশালি কাশ্মীরি কোট, এটা পাওয়া যায় না এখানে, পাওয়া যায় মার্কেটে নেই। সর্বনিম্ন আমাদের কাছে আছে 1000 টাকা, আর সর্বোচ্চ 10,500 টাকা পর্যন্ত রাখছি। এই সময়টা মানুষ কোট টোট পরতে পছন্দ করে বা কাশ্মীরি শাল প্রেফার করে, তো এই জন্য আর কি এখানে এসে নেওয়া। নিলাম, ভালোই লাগলো, আর আমি সবসময় মেলা থেকে নেই। সারা বছর মার্কেটে বিভিন্ন শীত বস্ত্র পাওয়া গেলেও মেলা উপলক্ষে ভারত ও পাকিস্তান থেকেও এসেছে ঐতিহ্যবাহী বিভিন্ন শীত পোশাক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে হয়ে গেল ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এমন ভিন্ন ধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কনকনে শীত উপেক্ষা করে রোববার রাতে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপলক্ষ ঐতিহ্যবাহী মাছ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বড় আড়, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন তারা। পৌষ সংক্রান্তির এই মাছের মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীর। আমরা অনেক ছোট থাকি মেলা তাই অনেক মাছ অনেক জায়গাতেই বড় বড় মাছ হয়, লাখ দেড় লাখ টাকা মাছ বিকে। অনেক স্থানীয় নদী আওয়ার মাছ উঠে, ফরমালিন মুক্ত মাছ। আমরা প্রত্যেক বছর বার চাই যে মাছ দেখার লাগে। 4 লক্ষ টাকার মাছ আজকে উঠাইয়া বিক্রি করছে এখানে। একটা বাঘ মাছ বিকছে প্রায় 22,000 টাকার মতো। শুধু মাছই নয়, মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা, খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও। আর এমন উৎসবের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। এই মেলাতে গত বছরও 12-14 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। এবছরও এই পর্যন্ত মাছ 2-3 কোটি টাকার মাছ বিক্রি হয়ে গেছে। মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মেলাকে নিয়ে এখানে এই অঞ্চলে একটি ঐতিহ্যগতভাবে একটি বেশ আলোড়ন রয়েছে এবং মানুষের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের আমরা প্রতিফলন দেখছি এবং সেভাবেই আমরা এটা আয়োজন করেছি। এখানে যারা দর্শনার্থী আসবে তাদের আইন শৃঙ্খলা বিষয়টি, নিরাপত্তা বিষয়টি দেখারও কিন্তু আমাদের সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এবং সোমবার দুপুর পর্যন্ত মাছ মেলা চললেও মঙ্গলবার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। এবছর মেলায় 14 কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। রাজধানীর নয়াপল্টনে খাদ্যে ভেজাল রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন। হাফসা, আজকে আসলে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তো এই মুহূর্তে রাজধানীর যে নাইটিঙ্গেল মোড় এলাকায় আমরা এখানে আছি, এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই জায়গাটিতে অভিযান পরিচালিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আছি নিউ ঢাকা কাবাব বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠানে আছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভ্রাম্যমাণ আদালত তারা যে অভিযান পরিচালনা করার পরে তারা আসলে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বেশ কয়েকদিনের বাসি পচা যে খাবার এখানে রাখা হয়েছে এবং সেগুলোর জন্য তারা এছাড়াও যে বিভিন্ন ধরনের অসঙ্গতি তারা এখানে দেখছেন। তো আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে ভ্রাম্যমাণ আদালত এই কিছুক্ষণ আগে তারা তাদের যে রান্নাঘরে তারা প্রবেশ করেছিলেন, সেখানে গিয়েও তারা নানান ধরনের অসঙ্গতি দেখেছেন। তারা দেখেছেন যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে যেমন একদিকে খাবার তৈরি করা হচ্ছে, ঠিক অন্যদিকে যদি আরেকটি বলা যায় যে এখানের যে পরিবেশ, খাবার তৈরির যে পরিবেশ, সেটিও আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত নয়, তেমনটি দেখছেন। তো আমরা আসলে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, তিনি এখানে যে আজকে অভিযান পরিচালনা করছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে আজকে যে অভিযান পরিচালনা করে আজকে তারা আসলে ঠিক কি দেখতে পাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে যে আজকে যার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ রানা, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা আসলে এখানে তো অভিযান চালাচ্ছেন, কি ধরনের অসঙ্গতিগুলো ঠিক দেখতে পাচ্ছেন এবং আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সময় টিভিকে। তো আমাদের এইখানে আপনারাও দেখেছেন যে এখানে যেখানে খাবার পরিবেশন করছে এবং যেখান থেকে প্রস্তুত করছে খাবার, রান্নাঘর এবং স্টোর রুম, ফ্রিজের ভিতরে আমরা পেয়েছি আপনার 1 মাস বা তারও বেশি অধিককালের আপনার জমাকৃত মাছ, মাংস, যেগুলোর মধ্যে ফাঙ্গাস, বিভিন্ন ধরনের জীবাণু পড়ে আছে। এই যে দেখেন আপনারা, এবং তাদের ওই ফ্রিজ রুমটা দেখেন, এতই স্যাঁতস্যাঁতে এবং অস্বাস্থ্যকর বিষাক্ত জীবাণু আপনার উঠতেছে। যে দেখেন সেই সব খাবার প্রস্তুত করে এবং রান্নাঘর থেকে যেখানে করা হচ্ছে সেখানেও দেখেন স্যাঁতস্যাঁতে অবস্থায় রয়েছে, একদম বিষাক্ত, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ঠিক আছে, এইটা তো হাফসা, আমরা আসলে যেটি দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে, তারা আসলে যেটি দেখছেন যে এখানে স্বেচ্ছাতে এবং নোংরা পরিবেশে আসলে যে খাবার তৈরি করা হচ্ছে এবং তারা যেটি বলছেন যে এটি আসলে যে পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে সেটি মানবদেহের জন্য খুবই যে হুমকি স্বরূপ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এবং সে অনুযায়ী তারা আসলে তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেজাল বিরোধী অভিযানের সবশেষ খবর। নাইটিঙ্গেল মোড় এলাকা থেকে ফিরে যাচ্ছে স্টুডিওতে। হাফসা, এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বড় ভুল, বিএনপি নেতাদের মন্তব্য। জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম।
কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ দুজনকে দুদকে জিজ্ঞাসাবাদ, বাকি দুজনের সময়ের আবেদন। চট্টগ্রামের যানজট নিরসনে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চালু হচ্ছে নৌপথ। যাত্রী বহনে থাকছে 4টি ক্রুজ শিপ। বৈরী আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল। বাড়ছে দুর্ঘটনা। শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের। এবং হিলি স্থলবন্দরে কমেছে আমদানি করা পেঁয়াজের দর। খাতুনগঞ্জে সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের ভোগ্য পণ্যের দাম। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।